জানালার কাচ ভেদ করে সরু একখণ্ড আলো এসে পড়ে মোনার মুখ বরাবর। জানালার পর্দাগুলো মৃদু বাতাসে উড়ছে। হালকা ঠান্ডা বাতাস আসছে। মোনার ঘুম ভেঙেছে বেশ কিছুক্ষণ আগে, কিন্তু চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না। রাতে ঘুম হয় না ভালো। যার মস্তিষ্ক এত চিন্তাগ্রস্ত, তার চোখে ঘুমের অনুপস্থিতি স্বাভাবিক। সদ্য এইচএসসি করা মেয়ে মোনা, অথচ পরিস্থিতি তাকে কত পরিপক্কতা লাভ করিয়ে দিয়েছে। মোনা আড়মোড়া দিয়ে উঠে বসল। চুলগুলো এলোমেলো হয়ে আছে ভীষণভাবে। মোনা উঠে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে গায়ে চকলেট কালারের একটা সোয়েটার চাপায়। আজ প্রচণ্ড শীত শীত করছে। ব্যাগ থেকে একটা চাদর বের করে নিশানের গায়ে দিয়ে দেয়। নিশান এখনো ঘুমাচ্ছে। মোনা আদুরে ভঙ্গিতে নিশানের মাথায় হাত বুলায়। এ বাসার কারোই ঘুম ভাঙেনি এখনো। প্রিয়ম আর এরিককে দুপুরবেলা সদ্য ঘুম ভাঙা অবস্থায় ব্রাশ হাতে দেখা যায়। মোনার শরীরটা খারাপ করেছে একটু। কিছুক্ষণ পর আবিষ্কার করল গলার টনসিল ভীষণভাবে ফুলে উঠেছে। গরম কিছু খাওয়া দরকার। মোনা কিচেনে যায়। 1 কাপ কফি বানায়। রুমে এসে গলায় মাফলার পেঁচিয়ে রাখে। হাবিব সাহেবের গলা শোনা গেল। প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে। খানিক বাদে লিলির গলার আওয়াজও শোনা গেল। মোনা চটি হরিণের মতো কান খাড়া করে রাখে, কিন্তু স্পষ্ট বোঝা গেল না। মোনার কেন জানি মনে হচ্ছে ওদের কারণে হাবিব সাহেব লিলির সাথে চেঁচামেচি করছে। মোনা নিঃশব্দে রুমের কাছে যায়। বিশ্রীভাবে গালি দিচ্ছে হাবিব সাহেব লিলিকে। কিছুক্ষণ পর বুঝতে পারে ঝগড়া কারণটা আসলেই ওরা। কষ্টে মোনা লম্বা লম্বা শ্বাস ফেলে। ছোটবেলায় খুব তুচ্ছ বিষয় নিয়ে কাঁদত মোনা, কিন্তু এখন ভীষণ কষ্টেও কাঁদতে পারে না। কেন জানি কান্না আসে না, সবকিছু সয়ে গেছে। সবকিছু এখন মোনার স্বাভাবিক মনে হয়, যেন এটাই হওয়ার ছিল। মোনা ওখানে আর না দাঁড়িয়ে ওর রুমে চলে যায়। গল্প উপন্যাসের বই ঘাটাঘাটি করে, কিন্তু মন বসে না। উদাসীনতা মোনার কাঁধে চেপে বসেছে যেন। একসময় হাবিব সাহেব অফিসে চলে যায়। চেঁচামেচি বন্ধ হয়ে যায়। মোনা বিষণ্ণ মনে বসে থাকে। হাতে একটা ব্রাশ, পরনে প্রতিদিন কার মতো একটা 3/4 প্যান্ট, গলায় তোয়ালে ঝুলানো অবস্থায় প্রিয়ম এসে মোনার পাশে দাঁড়ায়। আচমকা কারো উপস্থিতি বুঝতে পেরে মোনা চমকে ওঠে। পিছনে তাকিয়ে দেখে প্রিয়ম। ওইদিনের ঘটনার পর প্রিয়মকে যথাসম্ভব এড়িয়ে চলে মোনা। প্রচণ্ড বিরক্ত লাগে প্রিয়মকে। মোনার বুঝতে পারে এরা সব সিক মেন্টালিটির। বিবেকবোধ, শুদ্ধ আবেগ এদের ভিতর নেই। এরা সব যান্ত্রিক, অস্বাভাবিক, মানসিকভাবে অসুস্থ। আন্তরিকতা নেই। মোনা বিরক্ত ভাব চাপিয়ে রেখে ম্লান হেসে বলে, প্রিয়ম ভাই আপনি? তোমাদের 2 ভাই বোনের জন্য একটা গিফট আছে। তোমরা চকলেট খাও তো? আমার তরফ থেকে না, তোমার খালার তরফ থেকে। মোনা মনে মনে বিদ্রূপ করছে। প্রিয়মের শুধু নীল চোখ মোনার ভালো লাগে, এছাড়া সব অসহ্য লাগে। মোনা কোনো উত্তর দেয় না। প্রিয়ম বলে, ওয়েট আসছি। প্রিয়ম ফ্রেশ হয় নেয়। তারপর একটা চকলেট বক্স হাতে নিয়ে মোনার রুমে আসে। মোনার হাতে বক্সটা ধরিয়ে দিল। মোনা সৌজন্যমূলক ধন্যবাদ দেয়। প্রিয়ম উৎকণ্ঠিত হয়ে বলল, মোনা তুমি কিন্তু অসম্ভব রকমের সুন্দরী। আমার এক বন্ধু তোমায় দেখেছে ওই দিন। আমাদের বাসায় এসেছিল যে বন্ধুটা। তোমায় দেখে কি বলেছে জানো? মোনা সংশয় ভরা গলায় বলে, কি? তুমি নাকি ভীষণ হট। মোনার মুখ চুপসে যায়।
চেহারা মলিন হয়ে যায়, কিঞ্চিত লজ্জাও পায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রুম থেকে বের হয়ে যেতে উদ্যত হয়। প্রিয়ম মোনার হাত টেনে ধরে, বলে, এই মেয়ে, এই কথাও রাগ করলে? উফ, তুমি কোনো প্রজাতির মেয়ে বলো তো? এখানকার মেয়েদের এসব বললে খুশিতে গদগদ হয়ে যায়, আর তুমি? প্রিয়ম ভাই, হাত ছাড়ুন, আমার লাগছে। আপনাদের বাসায় থাকি বলি, যা ইচ্ছে তাই বলবেন? এতদিন অনেক কথা সহ্য করলেও আজ রাগের মাথায় কথার স্রোতে অনেক কিছু বলে ফেলল মোনা। প্রিয়ম মোনার বলা এসব কথাতেও যেন ভাবলেশহীন। মোনার হাত আরো শক্ত করে চেপে ধরে বলল, আর একটু রাগ করে কথা বলো না মোনা। তোমার রাগী লুক, রাগী ভয়েস, আমার নীল রঙা চোখের মতো সুন্দর। প্রিয়ম উচ্চস্বরে হেসে উঠে এসব বলে। মোনা বিস্মিত হয়ে যায় এত নির্লিপ্ততা দেখে। কোনো কথাই যেন কর্ণপাত হয় না। মোনা হাত ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করছে। এত অস্থির হচ্ছ কেন? এমন অস্থির হলে জড়িয়ে ধরে চুমু খেয়ে স্থির করে দিব। মোনার শরীরের শিরায় উপশিরায় লজ্জা মিশ্রিত বাতাস বয়ে গেল যেন। এসব কথার সাথে একদম অভ্যস্ত নয় মোনা। মোনা কাঁদো কাঁদো গলায় বলল, আমার হাত ভেঙে যাবে, এমন করছেন কেন আপনি? ছাড়ুন, নয়তো আমি খালাকে ডাকব। এই বলে মোনা একবাক খালা বলে ডাকতে না ডাকতেই প্রিয়মোর মুখ চেপে ধরে। মোনা মুখ থেকে প্রিয়মের হাত ছাড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা করছে। এবার আর কোনো লজ্জা, সংকোচ, সংশয় নয়, রাগে মোনার শরীর জ্বলে যাচ্ছে। মোনা এক জাটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলল, খুব দুর্বল মনে করেছেন? এত দুর্বল মোনা নয়। তারপর একটু থেমে প্রিয়মের খানিকটা কাছে এগিয়ে গিয়ে বলে, খুন চাপে মাঝে মাঝে আমার মাথায়। খুব বেশি বাড়াবাড়ি করছেন। প্রিয়ম মোনার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়মের মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে মোনা কোনো রোমান্টিক কথা বলেছে। প্রিয়ম আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে রসিকতা করে বলে, কি বলছো? খুন চাপে? তুমি তো ডেঞ্জারাসও বটে। রিয়েলি আই এম ইমপ্রেসড। মোনা, আমি বোধহয় তোমার প্রেমে পড়ে যাচ্ছি। এমন সিরিয়াস কথা এভাবে রসিকতায় উড়িয়ে দেওয়া। মোনা ভেবে পায় না কি বললে প্রিয়মের কর্ণপাত হবে। মোনার ভীষণভাবে রাগ হচ্ছে। মোনার হাতে প্রিয়মের আঙ্গুলে ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। হাতটা রক্তিম কৃষ্ণচূড়ার বর্ণ ধারণ করেছে, যেন এক্ষুনি চামড়া ভেদ করে রক্ত বেরিয়ে আসবে। প্রিয়ম মোনার নাকটা আলতোভাবে চেপে ধরে বলে, রাগ করলে নাক চেপে রাখবে, নয়তো তোমার নাকের কাঁপুনিতে ভূমিধ্বস হবে। মোনা এক জাটকায় প্রিয়মের থেকে দূরে সরে গিয়ে রুমে ঢুকে দরজাটা বিকট আওয়াজে বন্ধ করে দেয়। চকলেটের বক্স থেকে কতগুলো চকলেট বের করে নিশানকে দেয়। প্রিয়মের উপর রাগ থেকে মোনার চকলেট খেতে ইচ্ছে করছে না। মোনার চোখে মুখে চাপা বিরক্তির ঝিলিক। এরিককে মোনার খুব বেশি অপছন্দ না। ছেলেটা শান্ত আছে, গলার স্বর একটু চিকন। চিকন গলায় মোনাপু, মোনাপু ডাকবে। সকালের হাবিব সাহেব আর লিলির ঝগড়ার বিষয়টা আবার মোনার মাথায় নাড়া দেয়। সকালের ঝগড়ার পর থেকে লিলিকে দেখছে না মোনা। রুম থেকে বের হয়নি বোধ হয়। লিলির রুমে যেতে মোনার সংকোচ হচ্ছে। ওদের জন্যই তো লিলি আর হাবিব সাহেবের মধ্যকার সম্পর্ক নষ্ট হচ্ছে। তাই লিলির সামনে যেতে অস্বস্তি লাগে মোনার। মোনা জানালার ফাঁক দিয়ে দেখল এরিক আর প্রিয়ম কার নিয়ে বের হচ্ছে। এখন নিশ্চিন্তে রুমের বাইরে যাওয়া যাবে। মোনা নিশানকে নিয়ে যায় লিলি বেগমের রুমে। লিলি বেগম খাটে শুয়ে আছে, চুলগুলো উস্খুস্ক,
মুখে ক্লান্তির ছাপ। মোনা আর নিশানকে দেখে শোয়া থেকে উঠে বসল। মুখে হাসি ফুটিয়ে বলল, প্রিয়ম দিয়ে চকলেট দিয়ে এসেছিল। তারপর নিশানের মাথায় হাত বুলিয়ে বলল, নিশান চকলেট খেয়েছ? নিশান মাথা ঝাঁকায়। মোনা ঝগড়ার প্রসঙ্গটা তুলতে ইতস্তত বোধ করছে। সব অস্বস্তি যেন জেকে ধরেছে মোনাকে। মোনার চোখ মুখ দেখে বোঝা যায় যে মোনা কিছু বলতে চায়। লিলি বেগম বলল, মোনালিসা কিছু বলবি? খালা, সকালে খালু তোমার সাথে ঝগড়া করেছে কেন? আমাদের জন্য না। লিলি একটু হাসল। একটা দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেলে মোনার হাত ধরে বলল, শোন মোনা, কিছু কথা বলি। বলো। তোদের তো এখন দুর্বিষহ সময় যাচ্ছে। খারাপ সময়ে দাঁত কামড়ে থাকতে হয়, বুঝলি? অপমানজনক কথায় অপমান বোধ করতে নেই, তীব্র কষ্ট পাওয়ার মতো কথায়ও কষ্ট পেতে নেই। মোনার বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসতে চায়। মোনা খুব গোপনে একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল। পাণ্ডুবর্ণ হয়ে যায় মুখ। অপরাধ বোধ কাজ করছে কেন জানি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাত হলেই মোনা যেন অসহায় হয়ে পড়ে। রাতের অন্ধকারে নিজের কাছে নিজে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। জীবনের হিসেব মিলাতে মিলাতে অর্ধেক রাত পেরোয় যায়। মোনা শুধু এপাশ ওপাশ করে। মোনার রুমের দরজায় টোকা পড়ে। এত রাতে কে? সেদিনের মতো প্রিয়ম নয় তো? মোনা দরজা খুলে না। দরজা অনবরত নক করছে। মোনা ধীরে ধীরে খাট থেকে নেমে দরজার কাছে যায়। নিচু স্বরে বলল, কে? জবাব না দিয়ে দরজা নক করেই যাচ্ছে। মোনা শেষে বিরক্ত হয়ে দরজা খুলে দেখে প্রিয়ম দাঁড়ানো। মোনা ভীত হয়ে পিছনে সরে যাচ্ছে আস্তে আস্তে। আজকেও কি নেশা করে এসেছে? প্রিয়মও মোনার দিকে এগুচ্ছে। মোনা কাপা কাপা গলায় বলল, প্রিয়ম ভাই। আবছা অন্ধকারে প্রিয়মের মুখাবয়ব স্পষ্ট বোঝা যায় না। তবে গলার স্বর শুনে মনে হয় ঠোঁটার হাসি রয়েছে। প্রিয়ম চাপা গলায় বলল, মাথায় খুন চাপা সাহসী মেয়েটা এত ভয় পাচ্ছে কেন? মোনা অপ্রতিভভাবে বলল, আপনি এখানে কেন? প্রিয়ম এই আবছা অন্ধকারে অকারণে মোনার মুখের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। সহজ গলায় বলল, নাইট ক্লাবে যাবে? চলো। মোনা কপালে ভাঁজ পড়ে। মনে হলো ও ভুল কিছু শুনেছে। প্রিয়মের কথা উপেক্ষা করে বলল, প্রিয়ম ভাই রুম থেকে যান। ঘুমাবো আমি। উহু না, তুমি এখন আমার সাথে ক্লাবে যাবে। প্রিয়ম সিরিয়াসলি এসব বলছে নাকি মজা করছে মোনা বুঝে উঠতে পারল না। মোনা ভ্রু কুঁচকে এই আবছা অন্ধকারে প্রিয়মের দিকে তাকালো কয়েকবার। প্রিয়ম মোনার হাত ধরে বলল, চলো। প্রিয়মের ভাবভঙ্গি দেখে মোটেও মনে হল না যে ও মজা করছে। মোনা হতভম্ব হয়ে কিছুটা আতঙ্কিত গলায় বলল, হোয়াইট দ্য হেল? আমি কেন নাইট ক্লাবে যাব? আমি বলছি তাই যাবে। অনেক মাস্তি হবে। একদিন গেলে প্রতিদিন যেতে চাইবে। মোনা নির্বুদ্ধি হয়ে গেল যেন। কিছু বলতে উদ্যত হলে হুট করে মোনাকে পাজাকোলে তুলে নেয় প্রিয়ম। মোনা হাত পা ছুটতে থাকে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলে, প্লিজ ছাড়ুন আমায়। আমি খালাকে ডাকব। প্রিয়ম মোনার মুখ চেপে ধরে। মোনার মনে হচ্ছে ও স্বপ্নে দেখছে। প্রিয়ম মোনাকে গাড়িতে তুলে বলল, আরে একটু লাইফটাকে এনজয় করতে শিখো। এত নার্ভাস হচ্ছ কেন? গাড়ি স্টার্ট করে প্রিয়ম।
মোনা এবার কেঁদে ফেলে অনুনয় করতে থাকে প্রিয়মের কাছে। মোনা বুঝতে পারেনি এমন একটা পরিস্থিতিতে ওর পড়তে হবে। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে ওর। প্রিয়ম স্বাভাবিক গলায় বলল, এভাবে কাঁদলে মানুষ কি ভাববে? কান্না থামাও। মোনা হঠাৎ কান্না থামিয়ে চুপচাপ বসে থাকে বিমর্ষ মুখে। প্রিয়মের উপর তীব্র ক্ষোভে মোনার কান্না থেমে গেছে। নাইট ক্লাব সম্পর্কে ধারণা নেই মোনার। শুধু জানে বিদেশি নাইট ক্লাব ভালো না, তাও আবার আমেরিকান। নাইট ক্লাবের দৃশ্য দেখে মোনা হাত দিয়ে চোখ ডেকে ফেলে। লজ্জায় নিজেকে লুকাতে চাচ্ছে। এত নোংরা, এত অশ্লীলতা। মোনা চারদিকে তাকাচ্ছে না। প্রিয়ম এসেই মেয়েদের সাথে ড্যান্স শুরু করল, প্রতিটা মেয়েই প্রায় অর্ধনগ্ন। প্রিয়ম চুমু খাচ্ছে মেয়েদের, আর মেয়েগুলোও যা ইচ্ছা তাই করছে। এর ভিতর একজন এসে মোনার হাত ধরে টান দেয়। লোকটা মাতাল, মোনা ভয়ই। ঈষৎ কাঁপতে থাকে। লোকটা কথা জড়িয়ে আসছে। নেশা জড়ানো গলায় বলল, লেটস এনজয় বেবি। এর ভিতর প্রিয়ম মাতাল অবস্থায় এলোমেলো পায়ে হেঁটে এসে এক গ্লাস মদ মোনার দিকে বাড়িয়ে দিয়ে বলে, টেক ইট। মোনা গ্লাসটা সরিয়ে দিচ্ছে। হঠাৎ প্রিয়ম মোনাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খায়। মোনা গায়ের সমস্ত শক্তি দিয়ে প্রিয়মকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দেয়। মোনার হাত পা সব কাঁপছে বাজেভাবে। মোনা ক্লাব থেকে বেরিয়ে আরো জোরে জোরে দৌড়াতে লাগে। অনেকক্ষণ পথ পেরিয়ে এসে নিচে ঝুঁকে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে থাকে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এত রাতে যাবে কোথায়? রাস্তাটা নির্জন। বাসা তো চিনে না। অপরিচিত দেশ। এখন যদি খারাপ কিছু ঘটে যায়? মোনা আতঙ্ক, শঙ্কায় হতবিহ্বল হয়ে যায়। কিছু ভাবতে পারছে না। এখানে দাঁড়িয়ে থাকবে নাকি দৌড়াবে? মোনার মাথায় কিছু কাজ করছে না। মোনা আবার দৌড়াতে শুরু করল। ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়ল। হঠাৎ একটা কার এসে মোনার কাছে থামে। মোনা আঁতকে ওঠে। কার থেকে এক ভদ্রলোক নামে, কোলে ছোট একটা বাচ্চা। ইংরেজিতে মোনাকে বলে, আর ইউ ওকে? মোনা কান্না ভেজা গলায় বলল, আমায় একটু বাসায় পৌঁছে দিতে পারবেন? লোকটা বলল, কি? মোনা যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এই আমেরিকান লোককে বাংলা সারাদিন বললেও কিছু বুঝবে না। মোনা নিজেকে সামলে ইংরেজিতে বলে, আমায় বাসায় পৌঁছে দিতে পারবেন? আমি ভীষণ রকমের বিপদে পড়েছি। শান্ত হন, শান্ত হন। বাসার ঠিকানা দেন। এই লোকটাকে বিশ্বাস করা কি ঠিক হবে? নাকি এখান থেকে দৌড়ে চলে যাবে? দৌড়েও বা কোথায় যাবে? ঝুঁকি না নিয়ে কোনো উপায় নেই। মোনা বলে, আমি এদেশে নতুন। খালার বাসায় এসেছি। পথ হারিয়ে ফেলেছি। অ্যাড্রেস জানি না। লোকটা হতাশ গলায় বলল, তাহলে কিভাবে সাহায্য করব? ভদ্রলোকের কোলে থাকা বাবুটা অনাব্রত কেঁদে যাচ্ছে। লোকটা বলছে, ও মাই প্রিন্সেস, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। ভদ্রলোক বাচ্চার কান্না থামাতে গিয়ে মোনার প্রতি অমনোযোগী হয়ে পড়ে। বাচ্চাটার কান্না যতই থামাতে চায়, বাচ্চা তত যেন আরো বেশি কাঁদে। মোনার বুকের ভিতর এখনো দুরুদুরু করে কাঁপতে থাকে, হাত পায়ের কাঁপুনিও থামছে না। লোকটা বাচ্চাটা নিয়ে সম্পূর্ণ ব্যস্ত হয়ে পড়ে। মোনা নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। আর লোকটাকে খুব বেশি খারাপ মনে হচ্ছে না। বাচ্চার কান্না একটু থেমে এলে তাড়াহুড়ো গলায় বলল, কি করতে পারি আমি আপনার জন্য বলুন? আপনি নিশ্চয়ই অন্য কোনো কান্ট্রি থেকে এসেছেন। হুম।
এখানকার মেয়েরা এত ভীতু হয় না। যাই হোক, বাসার অ্যাড্রেস থাকলে আমি আপনায় পৌঁছে দিতে পারতাম। মোনা অসহায় গলায় বলে। তাহলে আমি কোথায় যাব? আমার খুব ভয় করছে। লোকটা লক্ষ্য করল কথা বলার সময় গলা কাঁপছে মোনার। লোকটা আশ্বস্ত গলায় বলল, আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? এত ভয় কেন পাচ্ছেন? বি ইজি, প্লিজ বি ইজি। মোনা আবার কেঁদে ফেলল। এই মুহূর্তে জীবনের প্রতি চরম তিক্ততা সৃষ্টি হল মোনার। বেঁচে থাকা যেন মোনার জন্য অনিশ্চিত গল্প হয়ে উঠেছে। মোনার মনে হচ্ছে বেঁচে থেকেও প্রতিনিয়ত কুড়ে কুড়ে মরছে ও। ভয়, ভীত, অনিশ্চয়তা, অপমান, অস্বস্তির কবলে প্রতিদিন দাফন হচ্ছে ওর। লোকটা আবার বলল, প্লিজ ডোন্ট ক্রাই। আচ্ছা শুনেন, আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন। সকালে আমি আপনার বাসা খুঁজে দিব। আমার মেয়েটা অসুস্থ, দেখছেন তো কান্না করছে শুধু। আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। মোনা ভয়াবহভাবে আঁতকে উঠে খুব বেশি আতঙ্কিত হয়ে যায়। যদি খারাপ কিছু ঘটে? এই স্বল্প সময়ের পরিচয় কিভাবে বিশ্বাস করবে লোকটাকে? মোনাকে নিরুত্তর দেখে ভদ্রলোক বলে, আপনি বোধ হয় যাবেন না। ওকে, স্টে সেফ। মোনার সিদ্ধান্ত নিতে পারছে না। মোনা নিজেকে শক্ত করার চেষ্টা করে। লোকটা গাড়িতে উঠে যায়। হঠাৎ মোনা বলে উঠে, যাব আমি। গাড়িতে উঠুন তাহলে। মোনা গাড়িতে উঠে। মোনা হতাশ হয়ে যায়, আর কিছু ভাবতে ইচ্ছে হচ্ছে না। লোকটা খারাপ, ভালো যা হওয়ার হোক। বাচ্চাটা একটু পরপর কেঁদে উঠছে। ভদ্রলোক বাচ্চাটার প্রতি লোকটা বেশি যত্নশীল। মোনা মনে মনে ভাবছে বাচ্চাটা কেউ কোলে নিবে, কিন্তু দ্বিধা কাজ করছে। অনেকক্ষণ চেষ্টা করে সংকোচ কাটিয়ে বলে, বাচ্চাটা কে আমার কাছে দেন। না, না। মোনা এতক্ষণ এর জন্যই সংকোচে ছিল। কোলে নিতে চাইলে যদি না বলে? মোনা কথা না বাড়িয়ে চুপ হয়ে রইল। মোনা প্রথম থেকেই বুঝত প্রিয়ম বাজে স্বভাবের, তাই বলে এমন। মোনার চোখ মুখ শক্ত হয়ে আসে। মোনা নিজের ঠোঁট বারবার মুছছে, ঠোঁটে চুমু খেয়েছে প্রিয়ম। এত জঘন্য হয় মানুষ। লোকটা কিছুক্ষণ পর কি ভেবে যেন বলল, আচ্ছা বাবুকে নিন। মোনা হাত বাড়িয়ে কোলে নেয়। মোনার মনে হয়েছে ও কোনো মোমের পুতুল কোলে নিয়েছে। তুলার মতো নরম তুলতুলে শরীর বাচ্চাটার। চোখগুলো ডাগর ডাগর। গায়ের রং খুব বেশি ফর্সা। ঠোঁট মনে হয় হাতে আঁকা, একদম গোলাপি রঙা। চুলগুলো কপাল অতিক্রম করে চোখ অবধি এসে পৌঁছেছে। মোনা এমন বাচ্চা ছবিতে দেখেছে, বাস্তবে এত সুন্দর বাচ্চা আর দেখেনি। মোনার মনে হচ্ছে বাচ্চাটাকে কোনো শিল্পী তার সমস্ত শৈল্পিক গুণাবলী দিয়ে ক্যানভাসে এঁকেছে। বাচ্চাটা মোনার বুকে একদম চুপ হয়ে আছে। এখন আর কাঁদছে না। মোনার মনটা খানিকক্ষণের জন্য ভালো হয়ে গেল কেন জানি। হয়তো এই বাচ্চাটার সৌন্দর্য দেখে। কিছুক্ষণ পর একটা বাসার সমানে এসে গাড়ি থামে। লোকটা গাড়ি থেকে নেমে মোনার কোল থেকে বাচ্চাটা নেয়। বাচ্চার কপালে চুমু খেয়ে বলল, মাই প্রিন্সেস, আর ইউ ওকে নাও? আর ইউ ফিল বেটার? মোনা গাড়ি থেকে নামে। বাসাটা যেন কোনো রাজপ্রাসাদ। মোনা কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে। অজ্ঞাত এক শঙ্কা মোনার মনে। থ্যাঙ্কস। আপনার কোলে থেকে প্রিন্সের কান্না বন্ধ হয়ে গেছে। আসুন ভিতরে আসুন। মোনার আবার যেন অস্বস্তি কাজ করছে। বাসার ভিতরে যেতে আতঙ্কিত হচ্ছে। লোকটার পিছনে
পিছনে গেল। ভিতরে ঢুকে মনে হলো এটা বাসা না রাজপ্রাসাদ, এত সুন্দর বাসা মোনা আর দেখেনি। এর বড় বাসা অথচ কি শুনশান। বাসায় কি আর কেউ থাকে না? মোনা বিগড়ে যাচ্ছে। মোনার ভাবনার ছেদ ঘটিয়ে বলল, প্রিন্সেসকে কোলে নিন তো। মোনা প্রিন্সেসকে কোলে নেয়। প্রিন্সেসকে মোনার কোলে দিয়ে লোকটা এক গ্লাস জুস নিয়ে এসে বলে, আপনি খুব ক্লান্ত, খেয়ে নিন। মোনা একটু হাসল। খাবে কি খাবে না তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। মনে মনে প্রচণ্ড ভয় পেতে থাকল, যদিও লোকটাকে এতক্ষণের জন্য একবারও খারাপ মনে হয়নি। ভয় মিশ্রিত মুখে মোনা জড়সড় হয়ে বসে রইল। ইতস্তত বোধ করে জিজ্ঞেস করল, বাচ্চার মা কোথায়? লোকটার মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। হাস্যোজ্জ্বল মুখের হাসি ভাবটা বিলীন হয়ে গেল। মোনার মুখোমুখি বসল। একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলল, প্রিন্সের জন্মের সময় ওর আম্মু মারা যায়। ওর জন্য কেয়ারটেকারও রেখেছি। কিন্তু বাবা মায়ের আদর কি অন্য কেউ দিতে পারে? আমার বিশাল বড় বিজনেস, সময় স্বল্পতা, মেয়েটার জন্য চিন্তায় থাকি সব সময়। এত বড় বাড়িতে আমি একা মেয়েকে নিয়ে থাকি। কয়েকজন কাজের লোক আছে। মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে যায়। ওকে নিয়ে হাসপাতাল থেকে ফেরার পথেই তো আপনার সাথে দেখা। স্ত্রীর কথা মনে পড়াতে লোকটা যেন বিষণ্ণ হয়ে পড়ল। লোকটার কথার উত্তরে মোনা কি বলবে বুঝে উঠতে পারল না। লোকটা আবার বলল, আপনি আমেরিকা ঘুরতে এসেছেন? না, লেখাপড়া করতে। আপনার নাম? মোনালিসা। আপনার? জ্যাক। আচ্ছা, অনেক বেশি রাত হয়েছে, ঘুমানো উচিত। জ্যাক মোনাকে একটা রুম দেখিয়ে দিল। প্রিন্সেস ইতোমধ্যে জ্যাকের কোলেই ঘুমিয়ে গেছে। মোনা রুমে ঢুকে খাটে গুটিসুটি মেরে বসল। মন থেকে এখনো ভয় যায়নি। মোনা দরজাটা ভালো করে আটকাল। ভয় লাগছে তাই লাইটটাও অফ করেনি। মোনা শুয়ে পড়ল। আজ যে ঘুম হবে না তা জানে, আর রাত তো প্রায় শেষ। মোনা মনে মনে ভাবছে একটু পর জ্যাক যদি এসে দরজা নক করে। মোনা ভয়কাতর হয়ে গেল। কাল সকালে বাসায় গিয়ে কি বলবে? মোনার ওই বাসায় যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। প্রিয়মের মুখ দেখতে চায় না আর। নিশান যদি রাতে মোনাকে খোঁজ করে? অন্ধকারে নিশান বড্ড ভয় পায়। শেষ রাতের দিকে ঘুমিয়ে যায় মোনা। মোনার ধারণা মিছে হলো কেউই মোনার দরজায় নক দেয়নি। সকালে ঘুম ভাঙতেই মোনা ধরপড়িয়ে উঠে বসে। রাতে ঘটে যাওয়া সবকিছু ভেবে কিছুক্ষণের জন্য আবার স্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। বাসায় যেতে হবে যত দ্রুত সম্ভব, নিশানের জন্য যেতেই হবে। মোনা দরজা খুলে বের হয়। বাড়িতে কারো কোনো সাড়া শব্দ নেই। জ্যাক, প্রিন্সেস কেউই কি ঘুম থেকে উঠেনি? উনি ঘুম থেকে না উঠলে মোনা যাবে কিভাবে? মোনা ভেবেছিল এখানের মানুষের ভিতর মানবিকতা নেই, কিন্তু জ্যাককে দেখার পর ধারণা বদলে যায়। কি ভালো একজন মানুষ। জ্যাকের প্রতি কৃতজ্ঞতায় মোনার চোখ ছলছল করে উঠছে। জ্যাক না উঠা পর্যন্ত মোনার যাওয়া সম্ভব নয় কিছুতেই। মোনা নিরাশ হয়ে বসে রইল। জ্যাকের উপর আস্থা জন্মেছে মোনার। নিশানের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। লিলি কি মোনাকে খুঁজছে? প্রিয়ম বাসায় গিয়ে মোনার কথা কিছু বলেছে? নিশান রাতে একা ভয় পায়নি? অসংখ্য প্রশ্ন গিজগিজ করছে ওর মাথায়। মোনা সবটা বলবে এবার লিলির কাছে। প্রিয়মের কথা মনে পড়তেই তীব্র ঘৃণ্য হয় মোনার। এত সব ভাবনার মাঝেও প্রিন্সেসের কথা মনে পড়ছে মোনার।
কি সুন্দর মেয়েটা। প্রচণ্ড রকমের মন খারাপে, মন ভালো করে দেওয়ার মন সুন্দর। মেয়েটাকে দেখলে শুধু আদর আসে। মোনা অস্থিরভাবে অপেক্ষা করছে কখন ঘুম ভাঙবে জ্যাকের। 11টার দিকে ঘুম থেকে উঠে জ্যাকের মনে পড়ে রাতে একজন অপ্রত্যাশিত অতিথি এসেছিল। জ্যাক দ্রুত বিছানা ছাড়ে। রুম থেকে বের হয়ে দেখে সোফায় বসে আছে মোনা। জ্যাক হেসে বলল, গুড মর্নিং। অপেক্ষার অবসানে মোনা উৎফুল্ল হয়ে ওঠে। বলে, গুড মর্নিং। মোনা রাতে ভালোভাবে খেয়াল করে দেখেনি জ্যাককে। ছোট ছোট দুইটা চোখ, গায়ের রং শ্বেত, চুলগুলো ব্রাউন, সব মিলিয়ে এক সুদর্শন পুরুষ। প্রিন্সেস তখনও ঘুমাচ্ছে। মোনা বাসার উদ্দেশ্যে বেরোনোর আগে বলে, প্রিন্সেস কি এখনো ঘুমাচ্ছে? ওকে দেখা যাবে একটু? জ্যাক হাসল। বলে, ঘুমাচ্ছে ও। দেখতে সমস্যা কি? মোনা জ্যাকের রুমে গেল। মনে হয় খাটে একটা পুতুল ঘুমাচ্ছে। মোনা ওর কপালে চুমু খেয়ে গালগুলো আলতো করে টেনে দিল। তারপর বাসার উদ্দেশ্যে বের হল। জ্যাক জিজ্ঞেস করল, আপনার খালার বাসা কি ব্যারিংটনে? হ্যাঁ, হ্যাঁ, ব্যারিংটনে। কিন্তু ব্যারিংটনের কোথায় তা জানি না। আচ্ছা, এটা কোনো জায়গা? এটাও ব্যারিংটন। খুঁজে পেয়ে যাব। আপনি খেয়াল করে দেখেন। মোনা চারদিকে তাকাচ্ছে। নাইট ক্লাবের কথা মনে পড়লেই মোনার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। মোনার ইচ্ছে করছে না লিলি বেগমের বাসায় যেতে। অত জঘন্য মানুষের ভিতর থাকা যায় না। জ্যাকও তো আমেরিকান, একদম প্রকৃত আমেরিকান। জ্যাক তো ওদের মতো নোংরা না। হঠাৎ মোনার কানে বিদ্ধ হল, ইউর নেম নট অনলি মোনালিসা, ইউর স্মাইল অলসো লাইক মোনালিসা। জ্যাকের কথা শুনে হেসে ফেলল মোনা। লিওনার্দো ভিঞ্চির মোনালিসা। জ্যাক আবার বলল, দিস ইজ পারফেক্ট নেম ফর ইউ। মোনা সৌজন্যমূলক ধন্যবাদ জানাল। একসময় বাসা খুঁজে পেয়ে গেল মোনা। মোনার বুকের ভিতর ধক করে উঠল। জ্যাক ওর ফোন নম্বর আর একটা কার্ড দিল মোনাকে। যে কোনো বিপদে জানাতে বলেছে। জ্যাকের এমন আন্তরিকতায় মোনা খুশি হল। জ্যাক বিদায় নিল। মোনার বাসার ভিতর যেতে ইচ্ছে করছে না, কত সব প্রশ্নের মুখোমুখি হতে হবে। মোনা বাসায় ঢুকতেই হাবিব সাহেবের গলা শোনা গেল। মোনাকে দেখেই হাবিব সাহেব জ্বলে উঠল। উচ্চস্বরে বলল, লিলি, লিলি, তোমার আদরের বোনের মেয়ে এসেছে। খুব ভালো মেয়ে না? কোনো ছেলের সাথে সারা রাত কাটিয়ে এসেছে। আমি আগেই বলেছিলাম তোমায়। হাবিব সাহেবের কথা শুনে মোনা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। লিলি বেগম দৌড়ে আসল। হাবিব সাহেব আবার চেঁচিয়ে বলল, কোনো ছেলের সাথে রাত কাটিয়ে আসছে জিজ্ঞেস করো। মোনা রাগে কাঁপছে। লিলি বেগমের দিকে তাকিয়ে ক্রোধ সংযত করে বলল, খালা, উনাকে বলো আমি কোনো ছেলের সাথে রাত কাটাইনি। হাবিব সাহেব আরো জোরে চেঁচিয়ে উঠল, মুখে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। লিলি বলল, মোনা তুই রুমে চল। মোনা রুমে এসে দেখে নিশান কাঁদছে। মোনাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। মোনা নিশানের গালে চুমু খেয়ে বলল, কাঁদিস না ভাই, এই যে আপু এসে গেছে। নিশান নিজের ভাষায় অনেক কিছু বলে চলেছে। লিলি বেগম এসে রাগান্বিত গলায় বলল, কোথায় গিয়েছিলি তুই? আমি তোমাদের বাসায় থাকব না। আর খালা, হয়েছে কি তোর? আমি জিজ্ঞেস করছি কোথায় গিয়েছিলি? তোমার ছেলে রাতে আমায় জোর করে নাইট ক্লাবে নিয়ে গিয়েছে। আমি সেখান থেকে পালিয়ে যাই। লিলি হতভম্ব হয়ে গেল। বিস্ময় চোখ মুখ কুঁচকে ফেলল। নির্বুদ্ধি হয়ে গেল লিলি।
লিলি বেগমের মুখটা মুহূর্তেই পাণ্ডুবর্ণ ধারণ করে। প্রিয়ম রাতে আর বাসায় ফিরেনি, ক্লাবেই থেকেছে। প্রিয়মের মনে নেই যে মোনা ওর সাথে এসেছে বা মোনা পালিয়ে গেছে। মোনা অকারণে নিশানের মাথা ভর্তি চুলে আঙুল বিলি করছে। নিশানের চুলগুলো একদম ইমরুল চৌধুরীর মতো, সিংহের কেশর যেন। বাবার কথা মনে পড়তেই মোনার চোখের সামনে আরেকটা ঘৃণিত মুখ ভেসে উঠল। মোনার চূর্ণ বিচূর্ণ বুকটা বারবার ভারী হয়ে উঠছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে, যায় মোনার শরীর ঈষৎ নড়ছে। হিমেল বাতাস লাগা দিঘির পানির মতো মোনার ঠোঁট কাঁপছে। মোনা কষ্টকে ঠাঁই দিতে চাচ্ছে না। কষ্টকে একবার ঠাঁই দিলেই ক্রমে ক্রমে বৃদ্ধি পায়। মোনা নিজেকে আবেগশূন্য একজন মানুষ বানাতে চায়, যার কোনো কষ্ট, আফসোস কিছু নেই। ম্লানি দৃষ্টি মেলে জানালার দিকে তাকায় মোনা। চোখগুলো নিজের অনিচ্ছা সত্ত্বেও বারবার ঝাপসা হয়ে আসে। মোনা চোখ মুছে। লিলি বেগম রুমে বসে আছে হাবিবের সাহেবের অপেক্ষায়। হাবিব সাহেব কখন বাসায় ফিরবে? মোনার ঘাড়ে যে বদনাম দিয়েছে, তার পিছনের সত্যিটা জানাবে। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, প্রিয়ম বাসায় ফিরেনি। লিলি বারবার প্রিয়মের নম্বরে ডায়াল করছে, ফোন সুইচ অফ। লিলি বেগম যথারীতি হতাশ হয়। ছোট ছেলেটা লিলির খানিক বাধ্য থাকলেও প্রিয়ম একদম কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই সবটাই হাবিব সাহেবের আশকারায়। নিজের ইচ্ছেমতো ছেলেদের মানুষ করতে পারল না। লিলি ক্ষীণ নিঃশ্বাস ছাড়ে। এই সংসারে তার যেন কোনো গুরুত্ব নেই, তার অনুপস্থিতিতেও যেন কেউ অভাব বোধ করবে না। গেটের সামনে গাড়ির শব্দ পাওয়া গেল। লিলি বেগম জানালার ফাঁক দিয়ে তাকাল। কালো রঙা কারে চড়ে প্রিয়ম এসেছে। লিলি বেগম রুম থেকে বের হয়। প্রিয়ম গাড়ি পার্ক করে বাসায় ঢুকে। উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে প্রিয়মকে, চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। এলেমেলো পায়ে হাঁটছে। লিলি বেগম ক্ষুব্ধ গলায় বলল, প্রিয়ম আমার রুমে আয়। প্রিয়ম মায়ের দিকে তাকায়। লিলি বেগম ওদের সাথে শক্ত গলায় কথা বলা অনেক আগেই ছেড়ে দিয়েছে। নিছক রাগ দেখিয়ে কি লাভ, যে রাগে ছেলেদের কোনো ভাবান্তর, পরিবর্তন নেই। প্রিয়ম লিলি বেগমের পিছনে পিছনে যায়। ধপ করে খাটের উপর বসে পড়ে ক্লান্ত ভর করা শরীরে দুর্বল গলায় বলল, কি বলবি আম্মু? রাত থেকে কোথায় ছিলি? প্রিয়ম ভ্রু কুঁচকে তাকায়। বলে, এমনভাবে বলছো মনে হচ্ছে এটা খুব নতুন কিছু। লিলি বেগমের নাক মুখ শক্ত হয়ে আসে রাতে। সন্তান যদি এত বেপরোয়া হয়ে উঠে, তখন আফসোস করা ছাড়া উপায় থাকে না। লিলি বেগম চেঁচিয়ে উঠল, তুই মোনাকে কেন নাইট ক্লাবে নিয়েছিস জোর করে? এতটা বেপরোয়া হয়েছিস? কোনোটা করা উচিত, কোনোটা করা উচিত না তাও বুঝিস না? বিবেক, বুদ্ধি সব লোপ পেয়েছে। প্রিয়ম সহজ, স্বাভাবিক গলায় বলে, হ্যাঁ আমি ওকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সকালে তো পাইনি ওকে। মোনা কি বাসায় চলে এসেছে? লিলি বেগম নির্বাক হয়ে যায়। কত সাবলীল ভাষায় কথাগুলো বলছে প্রিয়ম। লিলি বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, মোনার সাথে কথা বলবি না তুই। ওরা তোদের মতো এত স্মার্ট নয়। ওদের লাইফস্টাইল, মেন্টালিটি, চিন্তাভাবনা তোদের মতো না। এইটুকু অন্তত তোর বোঝা উচিত। প্রিয়ম কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল, সরি আম্মু। সরি না বলে নিজেই রিয়েলাইজ কর যে তুই ওর সাথে অন্যায় করিসনি। প্রিয়ম কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। লিলি বেগম গম্ভীর মুখে বসে থাকে। লিলি বেগমের মাঝে মাঝে ইচ্ছে করে এখান থেকে চলে যেতে। এত টাকা,
গাড়ি, বাড়ি, কিন্তু সুখ কোথায়? সুখ যে বড্ড আপেক্ষিক জিনিস। প্রতিপত্তির মধ্যে তো সুখ বিদ্যমান না। বাহির থেকে লিলি বেগমকে সবাই দেখলে ভাবে কত হাসি খুশি মানুষ সে, অথচ ভিতরটা ভীষণভাবে ক্ষতবিক্ষত। তৃষ্ণার্ত কাকের মতো কম সুখের সন্ধান করেনি, কিন্তু পায়নি কখনো। মোনা দরজা খুলেনি, রুমের ভিতরই বসেছিল। সব কিছুতে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, উদাসীন হয়ে যাচ্ছে। নিশান সব জামাকাপড় এলোমেলো করে রেখেছে। মোনা অভ্যস্ত হাতে জামাকাপড়গুলো ভাঁজ করছে। সময় কাটছে না। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে যেন। বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পায় না আজকাল। হাবিব সাহেব অফিস থেকে ফিরে আসে। হাতের কবজি থেকে ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের সামনে রাখে। ক্লান্ত হাতে টাই খুলে লিলি বেগম বিধ্বস্ত মুখে খাটে বসে থাকে। হাবিব সাহেব একজনের সেদিকে তাকায়, তারপর চোখ ফিরিয়ে নেয়। ফ্রেশ হয়ে এসে তোয়ালে দিতে হাত মুখ মুছছে। কি যেন বলেছিল তুমি? মোনা ছেলেদের সাথে রাত কাটিয়েছে? হাবিব সাহেব নির্লিপ্ততা গলায় বলল। আমি কি মিথ্যা বলেছি? সত্যি বলেছ। তোমার ছেলে জোর করে মোনাকে নাইট ক্লাবে নিয়ে গিয়েছে, আর গলা উঁচিয়ে মেয়েটাকে যা ইচ্ছে তাই বলছ। হাবিব সাহেব বিদ্রূপ ভঙ্গিতে তাকায়। তাচ্ছিল্য ভরা গলায় বলল, লাইক সিরিয়াসলি? প্রিয়ম জোর করে ওকে নাইট ক্লাবে নিয়ে গেছে? মানুষকে জোর করে কিভাবে নাইট ক্লাবে নেয়? আর আমার ছেলের সাথে নাইট ক্লাবে যাওয়া শুরু করেছে? ওই মেয়ে ফুসলিয়ে আমার ছেলের গলায় ঝুলে পড়ার পরিকল্পনা করছে। ওমন থার্ড ক্লাস মেয়েদের চিনা আমি। হাবিব সাহেবের দিকে বিধ্বস্ত মুখে তাকিয়ে রইল লিলি বেগম। নির্বোধের মতো যুক্তিহীন কথা বলছে। লিলি বেগম প্রত্যুত্তর করার মতো কড়া জবাব খুঁজে পেল না। একজন সুস্থ, স্বাভাবিক মানুষ হাবিব সাহেব, অথচ কোনোটা ন্যায় কোনোটা অন্যায় তা বুঝে না। লিলি বেগমকে তীব্র হতাশায় গ্রাস করল। ফ্লোরের দিকে তাকিয়ে মাথা নিচু করে বসে থাকে। হাবিব সাহেব রুম থেকে বের হয়ে গেল। মোনা চেঁচামেচির শব্দ পেল। বুঝতে পারল হাবিব সাহেব বাসায় এসেছে। আর এই চেঁচামেচির বিষয়বস্তু যে মোনা নিজে, তা মোনা ভালো করেই উপলব্ধি করতে পারছে। এ বাসায় আর এক দণ্ড থাকতে ইচ্ছে হচ্ছে না মোনার। নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে। নয়তো এত অপমানের পর কিভাবে এখানে পড়ে রইল? দুপুরে ভাত খেতেও বের হয়নি মোনা। লিলি বেগম অনেকক্ষণ দরজা নক করেছে, মোনা কে ডেকেছে। মোনা কোনো সাড়া শব্দ দেয়নি। সন্ধ্যা নেমে এলো। সূর্যটা গোলাপি আভা ছড়িয়ে ধীরে ধীরে অস্ত যাচ্ছে। মোনা রুম থেকে বের হয় নিশানকে নিয়ে। নিঃশব্দে ছাদে যায়। আবছা অন্ধকার নেমে আসতে লাগল। দুইজন মানুষের ছায়ার মতো দেখা গেল এক কোণে। মোনা ভালোভাবে লক্ষ্য করল। মোনা দুই হাত দিয়ে চোখ ডেকে ফেলল। এরিক আর পাশের বিল্ডিং এর একটা মেয়ে। এই মেয়েটা মোনা প্রায় দেখত। দুইজনের ঠোঁটে এমনভাবে চুমু খাচ্ছে মনে হচ্ছে প্রতিযোগিতা চলছে। নিশান সাথে থাকায় মোনা দ্রুত চলে যেতে উদ্যত হল। এরিক মোনাকে ডাক দিল। মোনা পিছনে ফিরে তাকাল না। এরিক এসে মোনার সামনে দাঁড়াল। আরে চলে যাচ্ছ কেন? তুমি এত লজ্জা কেন পাচ্ছ? শুধু চুমুই তো খেয়েছি। মোনা এদের নির্লজ্জতা দেখে অবাক না হয়ে পারে না। এরিকের সাথে থাকা মেয়েটা মোনার দিকে তাকিয়ে হাসছে। তারপর এরিকের দিকে তাকিয়ে হিন্দিতে কি যেন বলল। মোনা হিন্দি বোঝে না। এরিক হাসতে হাসতে বলল, চুমু খেলাম আমরা, আর লজ্জা পেলে তুমি? মোনা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে বলে,
লজ্জা পাবো কেন? আমায় খালা ডাকে তাই চলে যাচ্ছি। এরিক মেয়েটাকে দেখিয়ে মোনার উদ্দেশ্যে বলল, ও হচ্ছে অ্যালি, আমার গার্লফ্রেন্ড। অ্যালি হ্যান্ডশেকের জন্য মোনার দিকে হাত বাড়ায়। মোনার অ্যালির দিকে তাকাতেই লজ্জা করছে, পোশাক পরিচ্ছেদের কারণে। আর একটু বর্ষর কাপড় পরলে কি হয় কি জানে। মোনাও হাতে বাড়িয়ে দেয়। অ্যালি নিশানকে বলে, হাউ আর ইউ কিউটি বয়? নিশান ফ্যালফ্যাল করে তাকায় অ্যালির দিকে, যেন চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা প্রাণী দেখছে। এরিক বলে, ও কথা বলতে পারে না। অ্যালি দুঃখ প্রকাশ করল। মোনা নিশানকে নিয়ে দ্রুত ছাদ থেকে নেমে যায়। বাসায় যে লিলি বেগম আর হাবিব সাহেবের সাথে এত ঝগড়াঝাটি হয়, মোনার সাথে প্রিয়ম যে সব ব্যবহার করে, এগুলো কিছু নিয়ে মাথা ব্যথা নেই এরিকের। ও এসবে নেই। এগুলো নিয়ে ওর ভাবান্তরও নেই। দুপুরে মোনা খায়নি বলে নিশানও খায়নি। নিশান পেটের ক্ষুধায় কাতর হয়ে পড়েছে। ওদিকে ডাইনিং রুম থেকে লিলি বেগম ডাকছে। মোনা বুঝতে পারছে না এত কিছুর পরও তাদের সবার সাথে বসে খাওয়ার জন্য কেন ডাকে। মোনার তাদের সামনে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু নিশান তো না খেয়ে থাকতে পারবে না। মোনা টেবিলে গিয়ে মাথা নিচু করে বসে। আশেপাশে কোথায়ও তাকাচ্ছে না। টেবিলের সবাই চুপচাপ খেয়ে যাচ্ছে। মোনার গলা দিয়ে খাবার নামতে চাচ্ছে না। শুধু বসে বসে খাবারের প্লেট নাড়াচাড়া করছে। নিশানের খাওয়া শেষ হয়ে গেলে মোনা নিজের প্লেটে পানি দিয়ে উঠে যায়। মোনা রুমের দরজায় আসতেই কেউ একজন পিছন থেকে মোনার হাত টেনে ধরে। খুব শক্তভাবে মোনার হাত চেপে ধরে। মোনা পিছনে ফিরে তাকিয়ে দেখে প্রিয়ম। মোনা অগ্নিবর্ণ চোখে প্রিয়মের দিকে তাকিয়ে আছে। রাগে মোনার ঠোঁট ঈষৎ কাঁপছে। প্রচণ্ড ক্ষোভে রাগে চোখ দুটি গভীরভাবে বন্ধ করে, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে রাগের বহিঃপ্রকাশ করছে। চোখ মুখ কুঁচকে রেখেছে। ইচ্ছে করছে চিৎকার করতে। প্রিয়ম বলে, তোমার লাইফস্টাইল, মেন্টালিটি, তোমাদের কালচার এসব আমার বোঝা উচিত ছিল। তুমি এতটা কনজারভেটিভ আমি বুঝতে পারিনি। দুঃখিত আমি। এসব কথাও মোনার অসহ্য লাগছে। মনে মনে উগ্র রোষে ফেটে পড়লেও খুব ঠান্ডা গলায় বলল, ইটস ওকে। তোমার রাগ করাটা স্বাভাবিক। কিন্তু ক্লাবে তো তোমার সাথে খারাপ কিছু হয়নি, জাস্ট একটু চুমু। মোনার কপালে ভাঁজ পড়ে। অস্ফুট স্বরে বলে, জাস্ট একটা চুমু? মোনা তাৎক্ষণিক উত্তর দিতে পারল না। কিছু মুহূর্ত পর বলল, ওর থেকে বেশি কিছু হওয়ার জন্য আপনি আমায় ক্লাবে নিয়েছিলেন না? আপনাদের কথা শুনলে আমি হতবুদ্ধি হয়ে যাই, উত্তর দেওয়ার মতো ভাষা খুঁজতে বেগ পেতে হয়। প্রিয়ম যেন একটু বিরক্ত হল। নাক মুখ কুঁচকে বলল, তুমি একটু বেশি বেশি বলছ। একটা চুমু দেওয়াতে পাপ হয়ে গেছে? মোনা তাচ্ছিল্য ভরা গলায় বলল, না, পাপ হয়নি। এবার আমার হাত ছাড়ুন। আমার হাতটা ভেঙে যাবে। তোমাদের মতো মেয়েদের সমস্যা কি বুঝি না। একটু প্রিয়রিটি দিল ন্যাকা নন্দনী হয়ে যাও। মোনা এবার রাগে চাপা চিৎকার করে বলল, আপনার কাছে প্রিয়রিটি কে চেয়েছে? আর আমাদের মতো মেয়ে বলতে আপনি কি বুঝিয়েছেন বলুন? আপনারা তো শিখ, আপনাদের ট্রিটমেন্ট দরকার। তুমি তো দেখছি আস্ত বেয়াদব। খুব কথা জানো। আমি বেয়াদব? আপনার বাপ কি বলেছে জানেন? বলেছে আমি নাকি আপনায় ফুসলাচ্ছি, নাইট ক্লাবে নিজের ইচ্ছেতে গেছি আপনার সাথে, আপনার গলায় ঝুলে পড়ার পরিকল্পনা করছি। আপনার বাপ একটা বেয়াদব। প্রিয়মের মুখ থমথমে হয়ে গেল। মোনা নিজেও বুঝতে পারল না কথার স্রোতে কি বলতে কি বলে ফেলেছে। কিন্তু যা বলেছে তা সত্য।
সত্য হজম করতে পারে না সবাই। প্রিয়ম কোনো উত্তর না দিয়ে মোনার হাত ছেড়ে দিয়ে চলে যায়। মোনা বারান্দায় দাঁড়িয়ে থাকে। প্রিয়ম নিশ্চয়ই হাবিব সাহেবের কাছে বলে দিবে। মোনা হাবিব সাহেবের ডাকের অপেক্ষায়। হাবিব সাহেব যে এবার বাসা থেকে বের করে দিবে এতে কোনো সন্দেহ নেই। মোনা মনে মনে ভাবছে এ বাসা থেকে বের করে দিল কোথায় যাবে? জ্যাকের সাহায্যে নিবে? নিশান ধীরে ধীরে এসে মোনা পাশে দাঁড়ায়। মোনাকে উদাসীনতায় গ্রাস করেছে, নিশানের উপস্থিতি টের পায় না। নিশান মোনার শরীর ঘেঁষে দাঁড়িয়ে যায়। মোনা নিশানের দিকে তাকিয়ে হাসে। নিশান আদুরে ভঙ্গিতে মোনার গাল টেনে দেয়। নিশানের ভবিষ্যৎ নিয়ে মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়ে মোনা। মোনা যেদিকেই যাবে নিশানও সেদিকে যাবে। মোনার শরীর ঘেঁষে দাঁড়িয়ে থাকবে। মোনাকে একদণ্ড না দেখলে অস্থির হয়ে পড়ে। মোনার ধারণা মিথ্যা হলো হাবিব সাহেব ওদের ডাকেনি, বাসা থেকেও বের করেনি। খাবার টেবিলে সবাই একসাথে খেয়েছে তখনও কিছু বলেনি। প্রিয়ম হাবিব সাহেবের কাছে কিছুই বলেনি তাহলে? এত অপমানের পরও খাবার টেবিলে একসাথে নির্লজ্জের মতো খেতে হয়। পরিস্থিতি জ্যান্ট মোনাকে নির্লজ্জ বানিয়ে দিচ্ছে ক্রমশ। লিলি বেগম মানুষটা মোনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিভাবে খারাপ পরিস্থিতির মোকাবেলা করতে হয় তা শিখাচ্ছে। জীবনের এই ক্লান্তিলগ্নে তীব্র খরার পর এক পশলা বৃষ্টির মতো লিলি বেগম মোনার মনে স্নেহের পরশ বিস্তার করে। মোনার মন সজীব হয়ে ওঠে। মোনা বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। রাত বৃদ্ধি পাওয়ায় সাথে সাথে মোনার চিন্তা ভাবনা বৃদ্ধি পায়। রাত হলেই যেন চিন্তাগুলো মোনার মস্তিষ্ক গ্রাস করে। সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে আসতে রাত প্রায় অর্ধেক চলে যায়। মোনা ঘুমে তলিয়ে যায়। বাইরের কোলাহল বাড়ছে, রাত শেষ হয়ে আসছে। মোনা ঘুম ঘুম চোখ দুটো জোর করে মেলে। আকাশ সূর্যের ফিকে আলোয় উদ্ভাসিত হচ্ছে। রাত শেষ হয়ে গেছে। আস্তে আস্তে উষার রাঙা আলোয় ভরে যাবে শহর। কুয়াশার পর্দা ভেদ করে সূর্যোদয় হবে, আর এক উজ্জ্বল দিনের শুরু হবে সারা শহর জুড়ে। মোনা বিছানা ছাড়ে, ছাদে যায়। ছাদে যেতেই কালকের কথা মনে পড়ে। মোনা চারদিকে তাকিয়ে দেখছে আজকে আবার কেউ ছাদে আছে কিনা। মোনা চারদিক অবলোকন করে, কাউকেই দেখছে না। কিছুক্ষণ পায়তারা করে মোনা রুমে যায়। নিশানকে ডাকে। নিশান গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। মোনা ওড়নাটা আলনার উপর রেখে ওয়াশরুমে যায় ব্রাশ হাতে। ওয়াশরুমের দরজা খুলতেই মোনা চিৎকার করে ওঠে। দৌড়ে রুমে চলে আসে। প্রিয়ম ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছে। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে এসে মোনার দিক তাকিয়ে বলল, আরে এভাবে চিৎকার করছো কেন? আমার রুমের ওয়াশরুমে একটু প্রবলেম হয়েছে। মোনা ভূত দেখার মতো ভয় পেয়েছিল। বিধ্বস্ত মুখে কেবল আস্তে করে বলল, ও, ওয়াশরুম তো বড়ই আছে, দুইজন একসাথে কি ফ্রেশ হওয়া যায় না? এটা তো টয়লেট না যে দুইজন একসাথে গেলে সমস্যা। প্রিয়মের এসব অসংলগ্ন কথা উপেক্ষা করে মোনা বলে, আপনি ফ্রেশ হয়ে যান, আমি পরে ফ্রেশ হবে। প্রিয়ম জোর গলায় বলল, না, এক্ষুনি ফ্রেশ হবে তুমি এবং আমার সাথে। প্রিয়মের আচরণে মোনা তিক্ত হয়ে পড়ে। অধৈর্য হয়ে বিরক্ত গলায় বলল, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। যদি বাড়াবাড়ি ভাবো তাহলে বাড়াবাড়ি। প্রিয়ম মোনার হাত ধরে হেঁচকা টান দিয়ে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। এই অসুরে শক্তির সাথে মোনা পেরে ওঠে না। প্রিয়ম ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দেয়। তারপর দরজার সামনে দাঁড়িয়ে থাকে, যাতে মোনা বের হতে না পারে। মোনা আতঙ্কিত হয়ে বলে, দরজা বন্ধ করলেন কেন? দরজা খুলুন।
আমি বের হব। ব্রাশ মুখে নেও, ফ্রেশ হও। যদি কথা না শুনো তাহলে কি হবে বুঝো তো। মোনা শঙ্কিত হয়ে বলে, কি হবে? ওই দিন পার্টিতে যা হয়েছে তার থেকে খারাপ কিছু হবে। ওই দিন তো শুধু চুমু খেয়েছি। মোনার মুখ চুপসে যায়। কাপা কাপা হাতে ব্রাশ করে, মুখে পানি দেয়। প্রিয়ম হেসে বলে, তোমায় মাঝে মাঝে খুব সাহসী মনে হয়, মাঝে মাঝে ভীত। মোনা উত্তর দেয় না। দ্রুত ফ্রেশ হয়ে বলে, এবার যেতে দিন। প্রিয়ম নির্বিবাদে দরজা খুলে দেয়। মোনা তড়িৎ বেগে বেরিয়ে যায়, যেন জেলহাজত থেকে মুক্তি পেয়েছে। প্রিয়ম বেরিয়ে নিজের রুমে চলে যায়। প্রিয়ম সব সময় দুপুর ঘুম থেকে উঠে, আজ এত তাড়াতাড়ি। মোনা বুঝতে পারল না। শুধু শুধু জোরজবরদস্তি করে ওয়াশরুমে নিল। আবার ফ্রেশ হওয়ার পর দরজা খুলে দিল। কি অদ্ভুত ব্যাপার! এদের যে জটিল হাবভাব, এরা যদি কোনো সাবজেক্ট হতো তাহলে অনার্স কমপ্লিট করতে 12 বছর লেগে যেত। হাবিব সাহেব অফিসে চলে যাওয়ার পর লিলি বেগম মোনাকে রুমে ডাকে। লিলি বেগম রুমে মোনার উপস্থিতি বুঝতে পেরে সেদিকে না তাকিয়েই বলল, তোকে আর নিশানকে নিয়ে কিছু কেনাকাটা করতে যাব। একটু দ্রুত রেডি হয়ে নে। কেনাকাটা তো তুমি একাই করতে পারো। আমার যেতে ইচ্ছে করছে না খালা। আমি তোদের জন্য কেনাকাটা করব। না, না খালা। আমাদের কোনো কিছু লাগবে না। লিলি বেগম রাগান্বিত গলায় বলল। মোনা তুই কিন্তু বেশি বুঝিস। লিলি বেগমের রাগ দেখে মোনা দমে যায়। রুমে গিয়ে নিশানকে রেডি করিয়ে দেয়। তারপর নিজে ড্রেসিং টেবিলের সামনে বসে হোয়াইট কালারের একটা কুর্তি পরেছে, সাথে ব্ল্যাক জিন্স প্যান্ট। গলায় একটা ওড়না ঝুলানো। মোনা ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। চোখের নিচে কালি জমেছে। মোনা কাজল দিয়ে নেয়। রেডি হয়ে রুম থেকে বের হয়। লিলি বেগমকে দেখে মোনার খানিকটা অস্বস্তি লাগে। লিলি বেগম শর্ট কুর্তির সাথে জিন্স পরেছে। এই বয়সের সাথে এমন পোশাকও পরিচ্ছেদ যায় না। ওরা বাসা থেকে বের হওয়ার পরপরই প্রিয়ম বের হয়। লিলি বেগমকে ডাক দেয়। লিলি বেগম পিছনে ফিরে বলল, তোর আবার কি হলো? কোথায় যাচ্ছ তোমরা? শপিংয়ে। চলো আমি পৌঁছে দিয়ে আসি। দরকার নেই, তুই তোর কাজে যা। উফ আম্মু, উঠো তো গাড়িতে। প্রিয়ম আর চোখে কয়েকবার মোনার দিকে তাকায়। মোনা চুপচাপ বসে আছে। প্রিয়মকে দেখে বিরক্ত হচ্ছে। প্রিয়ম বলল, মোনা আজ তোমায় কি যে সুন্দর লাগছে। মোনা প্রত্যুত্তর করে না। গাড়ি এসে বিশাল এক শপিং মলের এর সামনে থামে। মার্কেটের সম্মুখে বিশাল পার্কিং চত্বর। মানুষের ভিড়। কেউ কেউ ট্রলি হাতে দাঁড়িয়ে আছে, কেউ গাড়ি পার্ক করছে, কেউ শপিং শেষে চলে যাচ্ছে। ওদের মার্কেটে পৌঁছে দিয়ে প্রিয়ম গাড়ি নিয়ে চলে যায়। শপিং শেষে আবার ফোন দিতে বলে। 2-3 ঘন্টা ধরে কেনাকাটা করেছে লিলি বেগম। হাবিব সাহেব টাকার ব্যাপারে কখনো কিছু বলে না লিলি বেগমকে, কোনো কৈফিয়ত চায় না। মোনা শুধু ভাবছে কত ডলার খরচ হবে। এত কেনাকাটা। শপিং শেষে মোনা যেন হাফ ছেড়ে বাঁচল। কেনাকাটার প্রতি কোনো আগ্রহ নেই মোনার। মোনা সব সময় ভাবে দরকার মতো জামাকাপড় হলেই হলো। লিলি বেগম মোনাকে উদ্দেশ্য করে বলে, মোনা তোর মোবাইল আছে? একটা মোবাইল কিনে দেই? না খালা, মোবাইল আছে, শুধু সিম কার্ড নেই। আচ্ছা তাহলে সিম কার্ড কিনি শুধু। মোনা মাথা নাড়ায়। প্রিয়মকে কয়েকবার ফোন দেয়,
ফোন রিসিভ করছে না। বাধ্য হয়ে ট্যাক্সি করে বাসায় যায়। লিলি বেগম বাসায় এসে দেখে হাবিব সাহেব সোফায় গম্ভীর মুখে বসে আছে। হাবিব সাহেব তো এত তাড়াতাড়ি বাসায় ফিরে না। লিলি বেগম মোনা আর নিশানকে রুমে চলে যেতে বলে। হাবিব সাহেব বলে, কত ডলার খরচ করেছ? লিলি বেগম অবাক হয়ে বলে, তুমি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? টাকা কি পানিতে ভেসে আসছে যে তুমি টাকা যার তার জন্য খরচ করবে? লিলি বেগমের প্রচণ্ড রাগ হচ্ছে। রাগ সংযত করে বলল, তুমি যদি এটা নিয়ে চেঁচামেচি করো আমি সত্যি বলছি হাবিব আমি বাসা ছেড়ে চলে যাব। তুমি প্রতিনিয়ত সবার কাছে আমায় ছোট করছ। আমার টাকা খরচ করেছ আর আমি চেঁচাবো না? লিলি বেগম হাবিব সাহেবের সামনে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে চলে যায়। ওখানে দাঁড়ালেই ঝগড়া হবে। মোনা রুমে এসে মোবাইলটা অন করে। মাঝে মাঝে মোনার মনে হতো ওর মোবাইলের প্রয়োজন নেই। মাসে একবারের জন্য কেউ ফোন দেয় না। মোনা জ্যাকের দেওয়া কার্ডটা বের করে। তারপর জ্যাকের নম্বরে ডায়াল করে। 2 বার রিং হওয়ার পর ওপাশ থেকে কল রিসিভ হয়। জ্যাক বলল, কে বলছেন? মোনালিসা। তারপর ওপাশ থেকে কোনো কথায় শব্দ পাওয়া গেল না। জ্যাক কি চিনতে পারছে না ওকে? মোনা আবার বলে, ওই দিন রাতে আপনি আমায় হেল্প করেছিলেন। আপনার নাম শুনেই বুঝতে পেরেছি, আমার মেমোরি খুব শার্প। ভুলিনি আপনায়। কিন্তু আমি একটু ব্যস্ত আছি। ডোন্ট মাইন্ড মোনালিসা, পরে কথা বলি। চলবে।